যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি ইরানের, জানালেন শীর্ষ কর্মকর্তারা। জবাবে ভারত মহাসাগরে শক্তি বাড়াচ্ছে মার্কিন সেনারা। পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা তুঙ্গে। চুক্তি না মানলে বোমা হামলার বিষয়ে ট্রাম্পের হুমকির কড়া জবাব খামেনির, পাল্টা আঘাতের হুঁশিয়ারি। গাজায় হত্যাযজ্ঞের সম্পূর্ণ দায় হামাসের ওপর চাপালো যুক্তরাষ্ট্র। জিম্মিদের মুক্তি দিলেই দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব নেতানিয়াহুর। উপত্যকা জুড়ে বর্বর হামলা অব্যাহত। রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত যুদ্ধক্ষেত্র। আলোচনা চললেও আসছে না সংঘাত বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত। মার্কিন প্রস্তাবে রাজি হতে পুতিনের প্রতি আহ্বান ইইউর। এবং তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া। সতর্কবার্তা হিসেবেই এই পদক্ষেপ বলছে বেজিং। নিন্দা জানালো দ্বীপটির প্রেসিডেন্টের দপ্তর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতির কথা জানিয়েছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। পাল্টা ব্যবস্থা নিতে মার্কিন বাহিনীও ভারত মহাসাগরে সামরিক শক্তি বৃদ্ধি করছে। এতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা করছে বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনার পারদ। স্থানীয় সময় শুক্রবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এক শীর্ষ কমান্ডার দেশটির জনগণ ও মিত্র শক্তিগুলোকে সম্ভাব্য অভিযানের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। এদিন ইরান জুড়ে পালিত কুদস দিবসে সামরিক ও রাজনৈতিক নেতারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামরিক উপদেষ্টা জানিয়েছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের পরিকল্পনা আগের তুলনায় আরো শক্তিশালীভাবে তৈরি করা হয়েছে। সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে গোপন মিসাইল ঘাঁটিগুলো উন্নত করা হয়েছে এবং আগের অভিযানের তুলনায় এই হামলার পরিধি অনেক বড় হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়। এই সরাসরি চিঠি পাঠিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন, নতুন সমঝোতায় না এলে সামরিক পদক্ষেপ নেবে ওয়াশিংটন। তবে খামেনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন। এবার ইরানকে ফের হুমকি দিলেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি চুক্তি না করে তাহলে তাদের এমন হামলার মুখে পড়তে হবে যা তারা আগে কখনো দেখেনি। তিনি আরো জানান, ইরানের ওপর নতুন করে দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনাও রয়েছে তার। তবে ট্রাম্পের এই হুমকির পরও অনড় অবস্থানে রয়েছে ইরান। যুক্তরাষ্ট্র বোমা হামলা চালালে তাদের জন্য শক্তিশালী প্রতিঘাত অপেক্ষা করছে বলে হুঁশিয়ার করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বিশ্লেষকদের মতে ইরানের এই অনড় অবস্থানের পেছনে 2018 সালে ট্রাম্পের নেয়া সিদ্ধান্তের প্রভাব রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় এসে 2015 সালে পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন। এরপরই ওয়াশিংটন ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, যা দেশটির অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলে। গাজায় দীর্ঘ বিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল, তবে বিনিময়ে বাকি অর্ধেকের বেশি জিম্মিদের ফিরিয়ে দিতে হবে বলে জানায় তারা। এদিকে গাজাবাসীর ওপর অব্যাহত আছে ইসরায়েলি বর্বর হামলাও। গত 48 ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন অন্তত 80 ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর হামলা থেকে প্রাণে বাঁচতে রাফা থেকে পায়ে হেঁটেই নিরাপদ স্থানের খোঁজে রওনা হয়েছেন বিধ্বস্ত উপত্যকাটির শত শত মানুষ। একের পর এক ইসরায়েলি বর্বর হামলায় বিপর্যস্ত গাজার জনজীবন। সোমবার উপত্যকাটির দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনারা, চালায় ব্যাপক হামলাও। এতে হতাহত হন বেশ কয়েকজন। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলে নেতানিয়াহু বাহিনী বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি বাহিনীর বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাফা অঞ্চল থেকে পায়ে হেঁটেই সরে যাচ্ছেন শত শত বাস্তুচ্যুত বাসিন্দা। এদিকে গাজার দক্ষিণাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশকে যুদ্ধাপরাধ ও বিপজ্জনক আগ্রাসন উল্লেখ করে নিন্দা জানিয়েছে হামাস। স্থানীয় সময় সোমবার টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি বলে, নিরপরাধ হাজারো মানুষকে বাস্তুচ্যুত করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। ইসরায়েলি আগ্রাসনকে জাতিগত নিধনের পূর্ণাঙ্গ উদাহরণ বলেও মন্তব্য করে গোষ্ঠীটি। তবে আশঙ্কা করা হচ্ছে, হামাসের এই বিবৃতির পর সংঘাত আরও তীব্র হতে পারে। অন্যদিকে সোমবার গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। শর্ত হিসেবে অর্ধেকের বেশি অবশিষ্ট বন্দীদের মুক্তি চাওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত। নতুন অভিযান গাজার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। গাজায় চলমান হত্যাযজ্ঞের সম্পূর্ণ দায় হামাসের উপর চাপালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। হামাসকে সমর্থনের দায়ে ইয়েমেনের হাউথিদের নিশানা করে অব্যাহত রয়েছে মার্কিন হামলা। লেবাননের নেতানিয়াহু সেনাদের হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন।
বর্বরতা এখনও চলমান। অবরুদ্ধ অঞ্চলটিতে প্রতিনিয়ত বোমাবর্ষণ ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সেনারা। সোমবার গাজা সিটিতে এক আবাসিক ভবনে চালানো হামলায় একই পরিবারের সব সদস্য নিহত হন। গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি আগ্রাসনের মুখে নিহত হন এক সাংবাদিক ও তার পরিবার। তবুও অঞ্চলটিতে চলমান যাবতীয় হামলার পিছনে হামাস দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস। তার মতে, জিম্মিদের মুক্তি দিয়ে হামাস যদি অস্ত্র ত্যাগ করত তবে বহু আগেই এই সংঘাত শেষ হতে পারত। সোমবার গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। শর্ত হিসেবে অবশিষ্ট বন্দীদের মুক্তি চাওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন গাজায় যুদ্ধবিরতি ভবিষ্যৎ অনিশ্চিত। নতুন অভিযান গাজার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। গাজার পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। রাজধানী বৈরুতে চালানো হামলায় প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। বাদ যায়নি ইয়েমেনও। গাজাবাসীর সমর্থনে তাদের পাশে এসে দাঁড়ানোয় ইরান সমর্থিত ইয়েমেনের হাউথিদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সেনারা। হাউথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানায়, ইয়েমেনের উত্তরাঞ্চলের সাদা প্রদেশে প্রায় 15টি অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেই হামলা অব্যাহত রেখেছে রুশ ও ইউক্রেনীয় সেনারা। রোববার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। একই দিন রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় বাহিনীও। এদিকে সোমবার ইউক্রেনকে আরও $160 কোটি সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে সুইডেন। অন্যদিকে স্পেনের মাদ্রিদের এক বৈঠকে পুতিনকে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হওয়ার আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের নেতারা। যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যেও চলছে রাশিয়ায় হামলা। রোববার ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। আহত হন বেশ কয়েকজন। হয়েছে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও। পাশাপাশি স্থল অভিযান অব্যাহত রেখেছে পুতিন বাহিনী। ইউক্রেনের কুর্স্ক অঞ্চলে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে তারা। এছাড়া ইউক্রেনের বিশেষ বাহিনীকে লক্ষ্য করে হামলার দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনীও। পুতিন বাহিনীর বেশ কিছু হামলা প্রতিহতের কথা জানায় জেলেনস্কির সেনারা। একই দিন রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালায় ইউক্রেন। এদিকে আবারও পশ্চিমা মিত্রদের কাছ থেকে অস্ত্র সহায়তা পেতে যাচ্ছেন জেলেনস্কি। সুইডেন জানিয়েছে এখন পর্যন্ত সবচেয়ে বড় সামরিক সহায়তা দেবে কিয়েভকে। মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে অবস্থান শক্ত করার জন্যই এই সহায়তা দেয়া হবে। সোমবার এক সংবাদ সম্মেলনে সুইডেনের প্রতিরক্ষা মন্ত্রী পাল জনসন $160 কোটি এই সামরিক সহায়তার ঘোষণা দেন। অন্যদিকে স্পেনের মাদ্রিদে এক বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন উঠলে রাশিয়াকে যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হওয়ার আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এছাড়া ইউক্রেনের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন নিয়েও বৈঠকে আলোচনা হয়। ফ্রান্স ও ব্রিটেন এ নিয়ে কাজ করছে বলে জানা যায়। দ্রুত সংঘাত বন্ধে ক্রেমলিনের ওপর যুক্তরাষ্ট্রকে চাপ প্রয়োগের আহ্বানও জানান ইইউ নেতারা। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ময়দানে উত্তর কোরিয়ার আরও 3000 সেনা যোগ দিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। রাশিয়ার হয়ে লড়াই করতে এ পর্যন্ত 11,000-এরও মতো উত্তর কোরীয় সেনা যোগ দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইউক্রেনের যুদ্ধবিরতির সম্ভাবনা খতিয়ে দেখতে যৌথ সামরিক প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্য ও ফ্রান্স। 3 বছর পেরিয়েও থামছে না রাশিয়া ইউক্রেন যুদ্ধ। সংঘাতের জেরে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটছে। শহরগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এই পরিস্থিতিতে রাশিয়ার পাশে আরো জোরালোভাবে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দাবি, চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আরো 3000-এর মতো সেনা পাঠিয়েছে পিয়ংইয়ং। এ নিয়ে রাশিয়ায় 11,000 সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। এর মধ্যে প্রায় 4,000 সেনা সদস্য যুদ্ধের ময়দানে নিহত বা আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের সমাপ্তি এবং ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া নিয়ে কাজ করতে যৌথ সামরিক প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্য ও ফ্রান্স। প্যারিসের শীর্ষ বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, যুদ্ধবিরতির ভিত্তি কিভাবে বাস্তবায়ন করা যায় তা নির্ধারণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী। অত্যাধুনিক এই ড্রোন স্থল ও সমুদ্রে শত্রুপক্ষের উপস্থিতির পাশাপাশি কৌশলগত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA। ড্রোনের পরীক্ষামূলক ব্যবহারের পর্যবেক্ষণ করেছেন সর্বোচ্চ নেতা কিম জং উন।
উন্নতিকরণের পথে আরো এক ধাপ এগিয়ে গেল উত্তর কোরিয়া। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে দেশটির সেনাবাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার এসব ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার পর্যবেক্ষণ করেন সর্বোচ্চ নেতা কিম জং উন। সংবাদ মাধ্যম কেসিএনএ জানায়, গোয়েন্দা ড্রোনের উন্নতর সংস্করণ যাচাই করে দেখেন কিম। ড্রোনগুলো স্থল ও সমুদ্রপথে শত্রুপক্ষের উপস্থিতির পাশাপাশি কৌশলগত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম। এছাড়া নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা এবং হামলা ব্যবস্থার উন্নত প্রযুক্তিও পরিদর্শন করেন তিনি। সামরিক বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা গেছে সাজোয়াজান সদৃশ বস্তুর কাছে গিয়ে বিস্ফোরিত হচ্ছে চালকবিহীন একটি বাহন, যা দেখতে অনেকটা মার্কিন বিমান বাহিনীর USRQ-4 গ্লোবাল হকের মতো। এ বিষয়ে কিম জং উন বলেন, সশস্ত্র বাহিনীকে আধুনিক করে তুলতে চালকবিহীন বাহন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। এদিকে